বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশ আগে কারো উপরে আক্রমণ করে না, কিন্তু অনেকেই হয়তো জানে না গত কয়েক বছরে দেশের প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে মিসাইল, রকেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পরিবর্তন এসেছে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি 2026 সালে বাংলাদেশের শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং রকেট সিস্টেমগুলি। বাংলাদেশের মিসাইল পাওয়ার কতটুকু তা আজকের ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। নাম্বার 10, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। বাংলাদেশের ভয়ঙ্কর মিসাইলের তালিকায় 10 নম্বরে থাকবে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মূলত শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিভিন্ন রেঞ্জের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেমন HJ কর্নেট সিস্টেম। এগুলো খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আধুনিক ট্যাঙ্কগুলোর শক্তিশালী আর্মর ভেদ করার ক্ষমতাও কিছু মিসাইলের রয়েছে। যুদ্ধক্ষেত্রে কাছাকাছি লড়াইয়ে এগুলো খুবই কার্যকর, কারণ এগুলোর রেঞ্জ খুবই কম। এই স্থলযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এগুলো খুবই কার্যকরী। নাম্বার 9, QW2 মিসাইল। এটি একটি চাইনিজ পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল। এটি একজন সৈন্য কাঁধে নিয়ে সহজে ব্যবহার করতে পারেন। মূলত নো ফ্লাইং বিমান এবং হেলিকপ্টার ধ্বংসের জন্য এটি ব্যবহার করা হয়। এটি দ্রুত টার্গেট লক করে আঘাত আনতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে হঠাৎ আক্রমণ ঠেকাতে এটি অনেক কার্যকরী ভূমিকা পালন করে, তাই বাংলাদেশি স্থলবাহিনীর জন্য এটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হাতিয়ার। নাম্বার 8, PL5 মিসাইল। বাংলাদেশের শক্তিশালী মিসাইলের তালিকায় 8ম অবস্থানে থাকবে PL5 মিসাইল। বন্ধুরা, বাংলাদেশের হাতে যে PL5 মিসাইল রয়েছে এটি হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল। এটি যুদ্ধ বিমান থেকে ছোড়া হয় শত্রুপক্ষ বিমানের ওপরে। বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটি ফাইটার জেটে এই মিসাইল ব্যবহার করা হয়। এটি মূলত কাছাকাছি আকাশ যুদ্ধে খুবই কার্যকর। দ্রুত টার্গেট লক করে এটি নিখুঁতভাবে আঘাত হানতে পারে, তাই আকাশের লড়াইয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র। নাম্বার 7, WS-22A। এটি হচ্ছে আসলে একটি রকেট সিস্টেম। এটি হচ্ছে চাইনিজ মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এটি একসাথে অনেকগুলো রকেট শত্রুর দিকে ছুটতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীতে অনেকদিন ধরে এটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এই রকেট সিস্টেমের 49টি ইউনিট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে। এর মাধ্যমে বড় এলাকা জুড়ে আঘাত হানা সম্ভব। দূর থেকে শত্রুর অবস্থান কিংবা ঘাঁটি ধ্বংস করার জন্য এটি ভালো কার্যকরী ভূমিকা পালন করে। এই রকেট সিস্টেমের রেঞ্জ প্রায় 40 থেকে 45 কিলোমিটার। যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং ব্যাপক আক্রমণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 6, R-27 মিসাইল। বাংলাদেশের ভয়ঙ্কর মিসাইলের তালিকায় 6 নম্বরে থাকবে R-27 মিসাইল। এটি হচ্ছে রাশিয়ান এয়ার টু এয়ার মিসাইল। এটি যুদ্ধ বিমান থেকে শত্রু বিমানের দিকে ছোড়া হয়। বাংলাদেশের যে MiG-29 যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমানে এই মিসাইলটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে একটি মিডিয়াম রেঞ্জের মিসাইল এবং দূর থেকে শত্রু বিমান ধ্বংসে এটি বেশ কার্যকর, তাই আকাশের লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অস্ত্র। নাম্বার 5, TRGL-230। এটি হচ্ছে একটি গাইডেড রকেট সিস্টেম। এটি তুরস্কের তৈরি আধুনিক অস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি এটি যুক্ত করা হয়েছে। এটির রেঞ্জ প্রায় 70 কিলোমিটার, মানে 70 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্য বস্তুতে এটি আঘাত হানতে পারবে। বিশেষ করে দূরের শত্রু ঘাঁটিতে এটি আক্রমণ করতে পারে। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে দ্রুত আক্রমণ করতে এটি বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মোট 10টি ইউনিট রয়েছে। নাম্বার 4, FM-90। বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর মিসাইলের তালিকায় রয়েছে FM-90 মিসাইল। এটি হচ্ছে চাইনিজ শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম। এটি শত্রুপক্ষের বিমান এবং হেলিকপ্টার ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশের আকাশ সীমা রক্ষা করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি নো ফ্লাইং টার্গেট শনাক্ত করে দ্রুত আক্রমণ করতে পারে এবং এটির রেঞ্জ প্রায় 20 কিলোমিটার। সত্যি এটির রেঞ্জ হচ্ছে হাস্যকর, কারণ এত কম রেঞ্জ দিয়ে কিছুই হবে না। তারপরও নাইমামার থেকে কানামা
মামা থাকা ভালো, অন্তত শত্রুপক্ষকে দেখাতে পারবো যে আমাদের কিছু একটা রয়েছে। এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য আপাতত নির্ভরযোগ্য মিসাইল। আর স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে বাংলাদেশের রয়েছে ৭১-এর চেতনা, এর পাশাপাশি আয়াতুল কুরসি। আমরা সবাই বুঝি বাংলাদেশের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি, কিন্তু এটা নেতারা বুঝে না, আর হয়তো কোনোদিন বুঝতেও চাইবে না। বাংলাদেশের কমপক্ষে ২০০ থেকে ৩০০ কিলোমিটার রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি। তো যাই হোক, ৩ নম্বরে রয়েছে নোরা B-52। আসলে এটি নোরা ফাতেহি নয়, এটি হচ্ছে একটি আর্টিলারি সিস্টেম। তবে এর ফায়ার পাওয়ার বেশ ভালো হওয়ার কারণে অনেকে এটিকে মিসাইল পর্যায়ে নিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এটি শক্তিশালী ফায়ার সিস্টেম। যেহেতু এটি সেলফ প্রোপেল আর্টিলারি, এটি অটোমেটিক্যালি নিজে নিজেই গোলাবারুদ ছোড়ে। যুদ্ধক্ষেত্রে এটি শক্তিশালী আক্রমণ দিতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট ৩৬টি এই ধরনের ইউনিট রয়েছে। নাম্বার ২, C-802 মিসাইল। বাংলাদেশের ভয়ঙ্কর মিসাইলের তালিকায় ২ নম্বরে থাকবে C-80 মিসাইল। এটি হচ্ছে একটি অ্যান্টিশিপ মিসাইল। এটি মূলত নৌবাহিনীর শক্তিশালী অস্ত্র। শত্রুর জাহাজ বা ফ্রিগেট ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়। সমুদ্র যুদ্ধে এই মিসাইল অত্যন্ত কার্যকরী। বাংলাদেশের সমুদ্র নিরাপত্তায় এই মিসাইল ব্যবহার করা হয়। নাম্বার ১, TRG-300 ক্যাপলান। এটি বাংলাদেশের সবথেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এটি তুরস্কের তৈরি অত্যাধুনিক গাইডেড রকেট সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীতে এই মিসাইল যুক্ত হওয়া ছিল একটি বড় পরিবর্তন। এটির রেঞ্জ প্রায় ১২০ কিলোমিটার। দূরে অবস্থিত শত্রু ঘাঁটি বা শত্রুপক্ষকে আক্রমণ করতে এই মিসাইলটি কার্যকরী। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটি মোবাইল লঞ্চার থেকে দ্রুতই ছোড়া যায়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মোট 18টি এই ধরনের ইউনিট রয়েছে। তবে সব মিলিয়ে বাংলাদেশের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো কোনোভাবেই যথেষ্ট নয়। শত্রুরা জাস্ট বুঝতে পারবে যে তারা হাতে কিছু ধরে আছে, কিন্তু এটি খুব বেশি কার্যকরী হবে না। যেখানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ থেকে ৫০০ কিলোমিটার, এমনকি ভারতের হাতে ১০০০ থেকে ১৫০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে সর্বোচ্চ ১২০ কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে। এই কথা যদি একটা পাগলেও শুনে তাহলে ফিক করে হেসে ফেলবে। তো এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আসলে আকর্ষণ করেও লাভ নেই। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো সরকারের গদিতে যেই বসে সেই মনে হয় অন্ধ হয়ে যায়। আমাদের যে অস্ত্র শস্ত্র কিনতে হবে, একটু প্রতিরক্ষা বাড়াতে হবে, না হলে ঘরে ঢুকে সে শত্রু মেরে যাবে, সেটা আসলে এই সকল নেতারা বুঝতেই পারে না। অবশ্য বুঝবেই বা কেন? দেশের বিপদের সময় তারা তো দেশেই থাকবে না, তারা তো বিদেশে পালিয়ে যাবে। দেশে তো মার খেয়ে মরবো আমরা। তো সেই হিসেবে তাদের অস্ত্র কিনে লাভ কি? ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।